Hey, hi, assalamu alaikum everyone. This is your own air Golam Morshed and welcome to খেলা চোখ। আমি গোলাম মোর্শেদ আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন নবী নওয়াজ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নবী ভাই, গত রাতে আমরা দেখলাম বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাস্ত হয়েছে 2-0 ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে পিছিয়ে পড়েছে, দ্বিতীয় লেগে কি হবে না হবে এসব নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই যে আসলে গত রাতের ম্যাচের খেলাটা কেমন লেগেছে আপনার কাছে এবং বার্সার লাইন আপ বা অ্যাটলেটিকোর লাইন আপটা কেমন ছিল? সত্য কথা বলতে পুরো আনএক্সপেক্টেড রেজাল্ট, কারণ আপনি দেখতেছেন যে ডিয়াগো সিমিওনে তার ক্যারিয়ারে ক্যাম্প নুতে বার্সেলোনার বিপক্ষে জিততে পারে নাই। এটা একটা আনবিলিভেবল স্ট্যাট। এমনকি যে 2006 সালের পর, মোস্ট প্রবলি আমি যতদূর জানি 2008 বা 6 এরকম হবে, তো 6 সালের পর থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ ক্যাম্প নুতে কখনোই জিততে পারে নাই। সো এটা একটা আনবিলিভেবল স্টেট। তো লাইন আপের কথাটা যেটা বললে সেটা ডিয়াগো সিমিওনে অ্যাজ ইউজুয়াল ডিফেন্সিভ লাইন আপ খেলাইছেন। দেখা গেছে যে 4টা ডিফেন্ডার তো অলরেডি থাকেই, এর সাথে 2টা সিডিএম খেলাইছে। কে লরেন্তে আর হচ্ছে কোকে। লরেন্তেকে আমরা মাঝে মাঝে দেখি যে সে রাইট ব্যাকে খেলে, মাঝে মাঝে উইঙ্গারেও যায়, সে একজন ভার্সেটাইল প্লেয়ার। আর গ্রিজম্যানকে খেলানো হয়েছে সরলতের বদলে। তো গ্রিজম্যানের যেহেতু লাস্ট সিজন, সেই হিসাবে আর কি গ্রিজম্যানকে খেলানো হয়েছে এবং গ্রিজম্যান অসাধারণ একটা পারফরমেন্স করছে বলা যায়। আর বার্সেলোনার লাইন আপের কথা যদি বলা যায় তাহলে দেখা যায় যে বার্সেলোনার যে সেন্টার ব্যাক আরাহো এর আগের ম্যাচে কিন্তু ডিসকমফোর্ট ফিল করতেছিল, যে কারণে তাকে বেঞ্চে বসানো হয়েছে। আর ক্রিশ্চিয়ানসেন তো অনেকদিন ধরে ইনজুরি, এই কারণে জেরার্ড মার্টিনের লেফট ব্যাক থেকে হান্সি ফ্লিক কী করলেন, তাকে সেন্টার ব্যাকে শিফট করলেন। এটা কিন্তু একটা বিগেস্ট গেম বল। তো ধারণা করা হচ্ছিল যে হয়তোবা জেরার্ড মার্টিন একটা ব্লান্ডার করতে পারেন, কিন্তু দিন শেষে দেখা গেল কি কুবার্সি একটা ব্লান্ডার করে বসে আছে। ভাই, এই ম্যাচে আসলে দ্বিতীয়ার্ধে আমরা দেখলাম যে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দুটো পরিবর্তন হলো। লেভানডস্কি এবং পেড্রিকে বসে দেওয়া হলো, পেড্রির পরিবর্তে গাভিকে নামানো হলো। এটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন? এবং সেখানে পেড্রির পরিবর্তে এই মুহূর্তে যদি ধারণা করা হয় যে পেড্রি এই সময়ের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, তো এই মুহূর্তে আসলে প্রথম অর্ধ শেষের সাথে সাথেই পেড্রিকে বসিয়ে দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক মনে করছেন এবং কতটা ট্যাকটিক্যাল? না, আমার কাছে মনে হয়েছে যে পেড্রিকে বসায় দেওয়াটা যুক্তিযুক্ত হয়েছে, কারণ পেড্রি হচ্ছে ঠান্ডা মাথার খুনি। পেড্রি ঠান্ডা মাথায় খেলা করে, কিন্তু পেড্রি যতটা না ডিস্টেন্স কাভার করতে পারবে ম্যাচের মধ্যে, তার চেয়ে বেশি ডিস্টেন্স কাভার করতে পারবে হচ্ছে গাভি। ঠিক আছে, যে কারণে হান্সি ফ্লিক ভাবলেন যে গাভি যেহেতু অ্যাগ্রেসিভলি খেলে, তাহলে আমি পেড্রিকে বসিয়ে জাস্ট গাভিকে নামাই, যাতে সে উপর নিচ করে ডিস্টেন্সটা কাভার করতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদ যে সুযোগটা পেল লাল কার্ডের পরে আর 10 জনের দলের বিপক্ষে একটা অ্যাডভান্টেজ নেওয়ার, তখনই হান্সি ফ্লিক ভাবলেন যে আলটিমেটলি আমরা পেড্রিকে বসিয়ে গাভিকে নামাই। এবং আরেকটা সাব করা হয়েছে লেভানডস্কিরে বসে। লেভানডস্কিরে বসানো হয়েছে আসলে কেন? আপনি যদি দেখেন যে এই সিজনে মানে ফার্মিন লোপেস অসাধারণ, তার যদি ফিনিশিং দেখেন যে সে মিডফিল্ডার হয়ে যেভাবে ফিনিশিং করছেন, এটা আসলে আনবিলিভেবল। সো এই কারণে লেভানডস্কিকে বসায় রাখে জাস্ট ফার্মিন লোপেসের নামানো হয়েছে, এবং সেটা কিন্তু একটা ওই ডিস্টেন্স কাভার করার জন্য। আমার মনে হচ্ছে যে এটা একটা ডিস্টেন্স কাভার করবে এবং ট্যাকটিক্যালি জাস্ট একটা আউটকামের জন্য। এই ম্যাচে কি আসলে রাফিনহা সহ অন্যান্য মূল একাদশে যে সকল প্লেয়াররা ইনজুরিতে রয়েছে, আমি যদি ক্রিশ্চিয়ানসেনের নাম বলি বা ডিয়ংয়ের নাম বলি, ওরা না থাকাতে কি বার্সা পিছিয়ে পড়েছিল কি শুরু থেকেই? হ্যাঁ, অবশ্যই। আপনি হচ্ছে এরিক গার্সিয়ারে যদি দেখেন, এরিক গার্সিয়া ভালো প্লেয়ার হতে পারে, বাট ডিয়ংয়ের মতো প্রুভেন প্লেয়ার না। ঠিক আছে, সেই হিসাবে যদি আপনি চিন্তা করেন যে ডিয়ংয়ের অভাবটা কিন্তু একেবারে স্পষ্ট ছিল। সে কিন্তু চাইলে ওইখানে বলটা হোল্ড করতে পারতো, পাস খেলে হোল্ড করতে পারতো। আর ক্রিশ্চিয়ানসেন তো অনেকদিন ধরে খেলতেছে না, সো ওই বিষয়ে আমি বলতে চাচ্ছি না আসলে। বাট এখানে আরাহোর না থাকাটা সেটা একটা বিগেস্ট ড্রব্যাক ছিল বার্সেলোনার জন্য। আর বালদের না থাকাটা, স্পেশালি বালদের না থাকাটা আসলে সবচেয়ে বড় ড্রব্যাক, কারণ বালদের সাথে যে রাফিনার কম্বিনেশন, আর এটা আসলে দুর্দান্ত। এখানে দেখা গেছে যে আমরা দেখতে পেলাম যে ম্যাচের মধ্যে ক্যান্সেলোর সাথে ম্যাচে কম্বিনেশন করছে রাশফোর্ড যদিও দুর্দান্ত খেলছে, বাট কয়েকটা মিস করছে, যেগুলো আসলে পরে সাফার করতে হয়েছে। আপনি মিস করলে পরে এটা পানিশমেন্ট পেতেই হবে। ঠিক আছে, তো এই কারণে দেখা গেছে যে পরে ক্যান্সেলোর সাথে রাশফোর্ডের সেই কম্বিনেশনটা জমে নেয়, যেভাবে আমরা বালদের সাথে
রাফিনার কম্বিনেশনটা দেখি, এবং রাফিনা কিন্তু এমন একজন খেলোয়াড় যিনি মানে পুরা মাঠ খেলেন এবং খেলার পাশাপাশি দেখা যায় যে তিনি গোল করেন এবং অ্যাসিস্টও করান। লামিনের সাথে পজিশন কিন্তু রোটেট করে, ঠিক আছে, যে কারণে ডিফেন্ডাররা তাদেরকে মার্ক করতে পারে না মাঝে মাঝে। তো এইটা আসলে অভাবটা একেবারে স্পষ্ট ছিল। ভাই আলভারেজকে নিয়ে যদি একটু কথা বলি, ইভেন বার্সা ফ্যানরা মুখিয়ে আছেন আলভারেজকে বার্সায় নেওয়ার জন্য, এবং আমরা প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়াতে দেখি যে আলভারেজকে তারা বার্সায় চান। গতকাল অসাধারণ একটি ফ্রি কিক নিয়েছেন। আলভারেজকে নিয়ে আসলে কি মনে হচ্ছে? মানে এর আগের ওয়ার্ল্ড কাপে আলভারেজ যেভাবে খেলছে, মানে খেলার কথা ছিল লাউতারো মার্টিনেজের, কিন্তু খেললেন আলভারেজ, মানে অসাধারণ, এটা অসাধারণ। আলভারেজের ফ্রি কিকটা আপনার জাস্ট একটা মোমেন্ট চেঞ্জ করতে, ম্যাচের মোমেন্ট চেঞ্জ করতে কিন্তু একটা ইনসিডেন্টে অনেক বড় কিছু। যখন কুবার্সি রেড কার্ডটা কনসিড করলো, তখন এর সাথে সাথেই যে মানে ওটা যে পেনাল্টি হয় নাই, ওটা হয়েছে কিন্তু ফ্রি কিক, তাও অনেক ইয়ার দূর থেকে। সেটা আলভারেজ ডিরেক্ট একটা ফ্রি কিকে গোল করলেন, এবং ওইটাই কিন্তু মানে অ্যাটলেটিকো মাদ্রিদরে পুরো এক ধাপ আগায় দিছে, ঠিক আছে। তো আলভারেজের যে এই পারফরমেন্সটা, এটা আর্জেন্টিনা তো আশা করি আমরা দেখবো, এবং ওয়ার্ল্ড কাপে এটা আসলে মানে এক্সট্রা অর্ডিনারি আই গেস। কালকে আমি আলভারেজের স্ট্যাট দেখলাম যে আলভারেজ স্ট্রাইকার হয়ে সে পুরা মাঠ, আপনি যদি হিট ম্যাপটা দেখেন, আলভারেজ কিন্তু অনেক ডিস্টেন্স কাভার করছে। তারপর হচ্ছে সে ড্রিবলিং করছে 6টার মতো, যেখানে 5টা সাকসেসফুল। সো এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ যে বার্সাকে যে নিজেদের মাঠে ক্যাম্প নুতে লাখখানিক দর্শকের মাঝে হিউমিলেট করার যে বিষয়টা, এটা আলভারেজ মানে একদম দেখাই দিচ্ছে। শেষ প্রশ্ন আমরা কি সেকেন্ড রাউন্ডে অর্থাৎ সেকেন্ড লেগে কি আসলে বার্সা বা রিয়াল মাদ্রিদ কি ব্যাক করতে পারবে কিনা, যেই কথাটা এখন বিশ্বব্যাপী পরিচিত রেমন্টাডা, সেটা কি দেখা যাবে কিনা? আর দেখেন, রেমন্টাডাগুলো সম্ভব হচ্ছে নিজেদের হোমে। সত্য কথা বলতে আমরা সবসময় যে ভাবি যে, যেমন সবসময় বলি যে 90 মিনিট ইন বার্নাবু ইজ আ লং টাইম, বা ক্যামনুতেও 90 মিনিট অনেক একটা দীর্ঘ সময়, ঠিক আছে। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আপনি খেলবেন 60 থেকে 70 হাজার দর্শকের সামনে, সো এটা ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল। আবার সেকেন্ড লেগে আপনি কুবার্সিকে পাচ্ছেন না, সেই সাথে রাফিনার অনিশ্চিত। সো ওয়ান কাইন্ড অফ আমার যেটা মনে হয় যে বার্সেলোনার জন্য ম্যাচটা খুবই টাফ হবে, এবং এটা আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ হয়তোবা ওই বাস পার্ক করে হয়তোবা তারা একটা ট্যাকটিক্স কোনো একটা জেনারেট করে দেখা যাবে যে নেক্সট রাউন্ডে তারা অ্যাটলেটিকো কোয়ালিফাই করবে। এবং রিয়াল মাদ্রিদের কথা যদি বলি, রিয়াল মাদ্রিদ অলওয়েজ আনপ্রেডিক্টেবল চ্যাম্পিয়ন্স লিগে, তারা রাজা, সবচেয়ে সফলতম ক্লাব। কিন্তু বায়ার্নের যে এই সিজনের পারফরমেন্স, ভিনসেন্ট কোম্পানির যে দুর্দান্ত ট্যাকটিক্স, মানে তার ক্যারিয়ার রিভলিউশনটা কিন্তু এরকম ছিল না, সবাই তাকে নিয়ে খুবই ডাউট ফিল করতেছিল, এবং ইন দ্য এন্ড তিনি কিন্তু বার্নাবুর মতো জায়গায় এবং রিয়াল মাদ্রিদকে বিট করে আসছেন। সো আমার মনে হয় যে এই ক্ষেত্রেও রিয়াল মাদ্রিদ কিছুটা পিছিয়ে থাকবে 60-40। ধন্যবাদ নবী ভাই। দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। শুনছিলেন বার্সা রিয়াল এবং ইউসিএল এর কোয়ার্টার ফাইনালের গল্প। আমাদের সঙ্গেই থাকুন, খেলার চোখের সঙ্গেই থাকুন। আমি গোলাম মোর্শেদ বিদায় নিচ্ছি আজ, দেখা হবে অন্য পর্বে।